প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিপীড়নের গল্প অনুষ্ঠানে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, নাকি শিকল ভাঙার গান? আমরা শুনব সেই গল্প। গল্পের পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি, সাইদ খান। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সরকারি হাজী করব আলী ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের এইচএসসির শিক্ষার্থী জনাব জুবায়ের হাসান জিহাদ, যিনি এইচএসসিতে 7টি পরীক্ষা দেবার পর তার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন জনাব ASM নাসিরউদ্দিন এলান, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক। নাসিরউদ্দিন এলান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের হাসান জিহাদ, বয়স 17, দুচোখ ভর্তি স্বপ্ন তার। বাবা নেই, মা আছে। বড় হয়ে বড় অফিসার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, গাড়ি বাড়ি থাকবে, দেশ বিদেশে ঘুরে বেড়াবে, এমন হাজারো স্বপ্ন থাকে মানুষের। জুবায়েরেরও কি এরকম কোনো স্বপ্ন দেখত? তা জানা যায়নি। জানা গেছে তার স্বপ্ন একটাই, রিক্ত ক্লিষ্টশীর্ণ মাকে একটু সুখ এনে দেওয়া। যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, সেই বয়সে সিরাজগঞ্জের হায়দারপুর গ্রামের জুবায়েরের ভাবনা কেবলই অভাবী মায়ের সুখের সন্ধান। না, এজন্য সে কোনো অন্যায় পথ বেছে নেয়নি। পিতৃহীন অভাবী সংসার তাদের শিখিয়েছে গভীর জীবনবোধ, শিখেছে লড়াই সংগ্রাম করে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মন্ত্র। জিহাদরা লড়াই চালিয়ে যায় মায়ের সুখের জন্য, বোনের ভালো থাকার জন্য, আর ভাইয়ের পড়াশোনার জন্য। কিন্তু তার তো বাবা, চাচা কিংবা মা নেই, টাকা নেই। তাই তো সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি নামের সোনার হরিণ ধরা দেয় না জুবায়েরদের মতো শিক্ষিতদের ভাগ্যে। এভাবেই চলছিল। হঠাৎ ছাত্র বিক্ষোভ। চাকরির বাজারে এই যে বৈষম্য, সেটি ছাত্ররা আর মানতে চাইছে না। কিন্তু সিরাজগঞ্জের এই সাধারণ ছেলেটির পরিবারে যেখানে নিত্য সংগ্রাম, সেখানে এই বিক্ষোভে যোগ দেওয়ার অবকাশ করি। আসলে জুবায়েরদের মতো সাধারণ পরিবারে সংগ্রামী যেন নিয়তি। তবে জুলাই বিপ্লবের ঢেউ তাকেও আন্দোলিত করে। শহর, নগর, বন্দরে প্রতিবাদী ছাত্র জনতার যে স্রোত, তা ভীষণভাবে আকর্ষণ করে তারুণ্যদীপ্ত জুবায়েরকে। পরিবারের বাঁধা আর সমস্ত পিছু টান উপেক্ষা করে তাই তো নেমে পড়ে রাজপথে, মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে শিহরিত হয় শরীর। মস্তিষ্কে গেঁথে যায় বৈষম্য বিলোপের স্বপ্ন। এই মিছিল 17 বছর বয়সী জুবায়েরকে দিয়েছিল একটা বুলেট, যা চোখ ভর্তি স্বপ্ন কেড়ে নিয়েছে। মিছিল হলো, দেশ বদলালো। জুবায়ের হাসান জিহাদের এখন একটাই চোখ, এক চোখে স্বপ্নও একটাই, মায়ের সুখী মুখ, বোনদের চাকরি আর নিজে একটু ভালোভাবে বেঁচে থাকা। কিন্তু যে দেশপ্রেম আর বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষায় সব কিছু ভুলে মিছিলে গিয়েছিল জুবায়ের, সে কি কেবলই তার একার জন্য, নাকি দেশ ও দশের কথা ভাবত সে? আমরা জানব কি ছিল তার ভাবনায়, মিছিলে কি ঘটেছিল সেদিন, আর জুবায়েরদের সেই অভাবী পরিবারের লড়াই কোথায় গিয়ে ঠেকল। জুবায়ের, ওই দিন মিছিলে আপনি কেন গিয়েছিলেন? আসলে কাদের আহ্বানে গিয়েছিলেন, কিসের তাড়নায় গিয়েছিলেন? যখন ছাত্রলীগ আমাদের ভাই বোনদের উপর 15ই জুলাই অনেকভাবে আঘাত করে, তো এইগুলা দেখে নিজের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে যে এইগুলা তো আমাদের জন্যই, তারা মার খাচ্ছে, তারা প্রতিবাদ করছে, আমি কেন ঘরে থাকবো? ভবিষ্যতে তো আমার সাথেও এরকম হতে পারে। তো আবার পারিবারিকভাবে আমার বোন পরীক্ষা দিত, অনেকভাবে নির্যাতিত হতো, মানে চাকরিতে এক্সামে ভালো মার্ক, মানে ভালো পরীক্ষা দেওয়ার পরেও চাকরি পেত না, এরকম মানে বৈষম্যের শিকার হয়েছিল। তো ওই দিন আপনি মিছিলে গিয়েছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী
কখন আপনাকে গুলি করলো এবং গুলি আসলে শরীরের কোথায় লেগেছিল? আমরা জেনেছি আপনি একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। ওই দিনের ওই আপনার চোখ হারানোর গল্পটা আমাদেরকে একটু বলবেন কিনা? যখন কলেজ মাঠ থেকে আমরা মিছিল নিয়ে বের হই, বের হওয়ার পরে পুলিশ বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করে, আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। হয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী আমাদের উপর অনেকভাবে টিয়ার সেল গ্যাস, বন্দুকের গুলি ছুটতে শুরু করে। এক পর্যায়ে এসে আমার বাম চোখে একটা ছড়াগুলি ঢোকে। তো আমি মাটিতে পড়ে যাই। তো হসপিটালে গিয়ে তখন অনেক পুলিশ বাহিনী চিকিৎসা ক্ষেত্রে আমাকে বাধা দেয় যে ওনার চিকিৎসা করা যাবে না। তো আরেকটা হসপিটালে আমি গিয়ে পৌঁছাই। ওনারা বলল যে এখানে আপনার চিকিৎসা হবে না, আপনি ইয়েতে। আপনাকে কারা নিয়ে গিয়েছিল হসপিটালে? আমার বন্ধুরা ওরা হসপিটালে নিয়ে গিয়েছিল। তারপর যখন ডাক্তার বলল যে এখানে এটা হবে না, এটাকে ঢাকাতে নিয়ে যাইতে হবে। তো আমি ঢাকাতে এসে একটা প্রাথমিকভাবে অপারেশন করি। তো অপারেশন করার পর আমার চোখের ভিতর যে একটা বুলেট ছিল ওনারা তাও বের করেনি। আবার চোখের ভিতর অনেক রক্ত জমাট ছিল, চোখের ভিতর ফুটো হয়ে গেছিল। ওনারা এরকম কোনো ধরনের আমাকে প্রথমেই কোনো চিকিৎসা দেয়নি। যখন এই স্বৈরাচারী সরকার পদত্যাগ করে তারপর আমাকে অনেক জায়গা থেকে ফোন দেওয়া হয়। তো তারপর যখন চিকিৎসা ক্ষেত্রে আসি তখন আমার এই 17ই আগস্টে এক মাস পর আমার আরেকটা অপারেশন হয়। তো ওই অপারেশনে আমার চোখের ভিতর থেকে বুলেটটা বের করা হয়। চোখ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে এসে। আমরা কি একটু দেখতে পারি? আপনি আপনার চশমাটা খুলে আমাদেরকে একটু দেখানোর সুযোগ আছে কিনা? মানে আপনার চোখের কোন জায়গাটায় গুলি লেগেছিল? ভেতরটা? হ্যাঁ, একটা চিহ্ন আছে, আমার মনির অংশে গুলিটা ঢুকেছিল। আপনি কি চোখে দেখেন একটু? চোখে দেখতে বলতে 1 ফিটের বেশি আমি দেখা যায় না। আপনাকে এই যে গুলিটা করেছিল, এই গুলিটা কি পুলিশ করেছিল না সাধারণ কোনো মানুষ? আপনি কি দেখেছিলেন বা বুঝতে পেরেছিলেন? আমি মিছিলের ইয়েতে ছিলাম, সামনে ছিলাম। তো যখন আমি ভাবতেছিলাম পুলিশ হয়তো ফাঁকা গুলি করবে প্রথমত, তো আমি সরে যাইনি। তো পুলিশের সেকেন্ড গুলিটা এসে আমার চোখে ঢোকে। তো তারপর আপনি কি নির্দিষ্ট করে দেখতে পেরেছিলেন যে আসলে গুলিটা কে করেছিল? না, আমি এরকম ভাবে নির্দিষ্ট করে। আপনার মিছিলে সংখ্যায় অনেক ছিলেন, এরা পুলিশ বাহিনী গুলি করেছিল। জিহাদ, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু নাসিরউদ্দিন এলান ভাই, আপনি তো শুনলেন মাত্র এইচএসসি পরীক্ষার্থী একটা স্টুডেন্ট যে তার বোনের বারবার চাকরির পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছিল না, বৈষম্যের শিকার। সে তার আসলে বোনের অধিকার এবং দিন শেষে তার নিজের অধিকার নিয়েও রাজপথে নেমেছিলেন। কী এমন অপরাধ যে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করতে হলো, গুলি চালাতে হলো এবং সেই গুলি এই শিক্ষার্থীর একটি চোখ কেড়ে নিল। আপনি তো মানবাধিকার নিয়ে কাজ করেন, আসলে এই বিষয়টা মানবাধিকারের সংজ্ঞায় যদি মূল্যায়ন করতে বলা হয় আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি প্রথমে একটা আমাদের অধিকারের সংগৃহীত তথ্যের একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি। সেটা হলো যে 401 জন লোক চক্ষু তারা হারিয়েছে। এর মধ্যে 382 জনের একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আর 15 জনের সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ তারা 2 চোখ তাদের নষ্ট হয়ে গেছে। এইটা আসলে একটা চরম মানবাধিকার লঙ্ঘন কর্মকাণ্ড। এই যে আইন প্রয়োগকারী সংস্থা যারা এই কাজটা করেছে, আমি যে আপনারাও দেখেছেন যে ভিডিওগুলিতে যারা নির্বিচারে যে গুলি করা, এটা ভয়ঙ্কর একটা প্রবণতা। এবং এই প্রবণতাটা তৈরি হয়েছে যে
তাদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে তারা বছরের পর বছর তারা দায় মুক্তি ভোগ করেছে, তারা মানুষকে গুম করেছে, তারা বিচার বিরুদ্ধভাবে হত্যা করেছে, তাদের মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে কাস্টডিতে নিয়ে, কিন্তু এরপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণটা হলো এই আইন প্রয়োগকারী সংস্থা তারাই এই কর্তৃত্ববাদী সরকারকে তাদের ক্ষমতায় রাখার ক্ষেত্রে সাহায্য করেছে। না, এখানে এলান ভাই আরেকটা জিনিস, আইন শৃঙ্খলা বাহিনী আসলে লিথল উইপন তো এভাবে ব্যবহার করতে পারে না, প্রথমত এই একটা দিক। দ্বিতীয়ত সে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য গুলি ছুটতে হয় বা ছড়রা গুলি ছুটতে হয়, তাহলে সে তো সেটা হাঁটুর নিচে গুলি করবার বা ফায়ার করবার নিয়ম আছে, বা সে ফাঁকা ফায়ার করবার নিয়ম আছে। এই জায়গায় মানে একেবারে চোখ, এটা তো টার্গেট শুট বলা যায় এটাকে অনেকটা। এটা করতে পারে কিনা? এটা বলেন একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আপনি এই আলোচনাটা করতে পারেন যে একটা ডেমোক্রেটিক স্টেট মবকে থামানোর জন্য পুলিশ পায়ে গুলি করতে বাধ্য হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, সেটা একটা প্রশ্ন আসে। এই স্টেটটা হয়ে গেছিল একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট স্টেট। তো ওই ফ্যাসিস্ট স্টেটের পাহারাদার যারা, তারা যে সোজাসুজি গুলি করেছে, এটা তো অবাক হওয়ার কোনো কারণই নেই, এবং এটাই ধরে নেওয়া যায় যে এরা সেটাই করবে। এবং আপনারা মনে দেখেছেন যে ওই তখনকার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ অফিসার কিভাবে তার মোবাইল থেকে দেখাচ্ছে যে কিভাবে তারা গুলি করেছে, কত আনন্দ সহকারে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এটা দেখেছেন কিন্তু উৎসবের মতো। এটা কিন্তু একটা গণতান্ত্রিক স্টেটের মধ্যে এটা সম্ভব না, এটা সম্ভব একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের মধ্যে। না এলান ভাই, এইখানে আপনারা নিজেরও, আপনি যে প্রতিষ্ঠানের পরিচালক অধিকার, আমরা জানি অধিকার মানবাধিকার নিয়ে কাজ করে, এবং অধিকারের যিনি প্রতিষ্ঠাতা তিনি এই মানবাধিকারের কথা বলতে গিয়ে তিনিও তো গ্রেপ্তার হয়েছিলেন, তিনিও তো মানবাধিকার বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো সেই গল্পে গেলে আসলে এই ইতিহাস দীর্ঘ হয়ে যাবে। আমরা যদি আসলে আজকে আমাদের যে জুবায়ের হাসান জিহাদ ভিকটিম হিসেবে আমাদের স্টুডিওতে আছেন, ওর বিষয়টা আপনার মানবাধিকারের সুনির্দিষ্ট কোন কোন জায়গাগুলো লঙ্ঘন এবং আইনের ব্যাখ্যায় এটি রাষ্ট্র কি আইনের কাঠগড়ায় দাঁড়ায় কিনা, বা ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের কোন জায়গায় জবাবদিহিতা করানো যায় বা তারা দায়ী? আপনারা জানেন যে নির্যাতন বিরোধী একটা আইন কিন্তু পাশ হয়েছে 2013 সালে, এবং সেখানকে স্পষ্টভাবে কিন্তু সে আইনটা 2013 সালে পাশ করার পিছনে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের একটা বড় ভূমিকা ছিল। আমরা সরকারকে প্রমোত, তখনও সরকার অতটা স্বৈরতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী হয়ে ওঠেনি, তখনও মানবাধিকার রক্ষাকর্মীদের কিছু স্পেস ছিল আলোচনা করার, এবং তখনকার সরকার আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই আইনটা পাশ করেছিল। এই আইনের সুযোগ রয়েছে যারা ভিকটিম তাদের আদালতে যাওয়ার, এবং এরপরে যারা নিহত বা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, কারণ এটাকে আমরা কাইন্ড অফ আপনার এর মধ্যে অনেকের ঘটনা ঘটেছে যাদের গুম করা হয়েছে। আমি দেখলাম পত্রিকাতে যে সাভারের 2টা ছেলের এখনো কোনো খবর পাওয়া যায়নি, সম্ভবত তাদেরকে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু এক ধরনের গুম, কারণ লাশ আমরা সেটা দেখেছি সাভারে ভ্যান গাড়িতে উঠিয়ে। এইগুলি হলো মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের জন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে সেক্ষেত্রে জুবায়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার জুবায়ের যেতে পারে। ওই 2013 সালে যে নির্যাতন বিরোধী যে আইনটা হয়েছে, সেই আইনে জুবায়েরের সুযোগ আছে, তারা যে পুলিশ সদস্যরা তাকে গুলি করেছে তাদের নাম সহ মামলা করার একটা সুযোগ। এবং একই সাথে জুবায়ের কিন্তু এখনো 18 হয়নি তার বয়স, যেহেতু সে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাত্র, সে তো একই সাথে শিশুও। জি, এই আইনটিকে অন্য আরো মানে আরো কি কি আইনের ক্ষেত্রে আমার ধারণা যে আইন সবার জন্য ওই প্রযোজ্য, সেটা হয়তো শিশু হিসাবে তার অবশ্যই একটা অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হলো সে বিচারের ক্ষেত্রে যে পারপিটেটর তার বিরুদ্ধে তার স্টেটমেন্ট অত গুরুত্বপূর্ণ। একজন শিশুকে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে গুলি করে, আন্ডার 6 বাচ্চাও নিহত হয়েছে। তো সো এইটা কিন্তু একটা বড় ধরনের ম্যাসাকার আমরা বলতে পারি। এবং এই যে জুবায়েররা যে স্বপ্ন নিয়ে লড়াইটা করেছিল, সে যে গল্পটা বললো আমাদের সামনে, এটা একটা বড় ধরনের একটা স্বপ্নই বলা যেতে পারে, যেটা আমাদের দেশের সকল ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়ে এসেছিল রাস্তায়
যে বাংলাদেশকে একটা কর্তৃত্বপরায়ণ শাসকের কাছ থেকে মুক্ত করার জন্য, এবং সেই লড়াইয়ে তারা জিতেছে। আজকে সেই লড়াইয়ে জিততে গিয়ে জুবায়ের তার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তার শরীরের সেটা হানি হয়েছে। আপনার কাছে আবারও আসবো। জুবায়ের, আসলে ঘটনা হচ্ছে যে আপনি বললেন যে আপনি এইচএসসি পরীক্ষার্থী। আপনি এইচএসসিতে কয়টি পরীক্ষা দিতে পেরেছিলেন এবং এর পরের পরীক্ষাগুলো তো আর দিতে পারেননি মনে হয়? বা আপনার ভাই বোন কয়জন এবং ভাইদের মধ্যে আপনার অবস্থান কি? আপনার পরিবারের বাবা মা, এদের নিশ্চয়ই আপনাকে ঘিরে বড় স্বপ্ন ছিল প্রত্যেকটি বাবা মায়ের। আপনার পরিবারের অবস্থাটা কি? আমার যখন 9 মাস, তখন আমার বাবাকে এই নোংরা রাজনীতির ক্ষেত্রেই হত্যা করা হয়, যতটুকু শুনেছি সবার কাছ থেকে। তো এই বাবাকে হত্যা করা হয়, তার এখন পর্যন্ত বিচার আমরা পাইনি। তারপর আমার 3টা বোন আর আমি একা। আর আমি একমাত্র পুত্র সন্তান আপনার মায়ের? হ্যাঁ, আমি একমাত্র, আর আমার আম্মা বাসাতে আছে, এরকম অবস্থায়। তো সেক্ষেত্রে তোমার মায়ের এখন, তোমার মা কি বলে? আমার তো অনেক স্বপ্ন আমাকে নিয়ে, যে একটা ছেলে, আমি বড় হব, আম্মাকে ভালো রাখবো, সুখে রাখবো, আমি সবার পাশে দাঁড়াবো। তো এখন আম্মা অনেকভাবেই চিন্তিত যে আমার একটা চোখ নাই। এখন আমার তো এখন যুদ্ধটা আরো কঠিন হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, চ্যালেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, চ্যালেঞ্জ হয়ে গেল। এখন তোমার চিকিৎসা কিভাবে চলছে? এখন চিকিৎসা মানে প্রথম যখন অপারেশন করাই তখন 30,000 টাকার মতো আমার বাসা থেকে যায়। তারপর এই দ্বিতীয় অপারেশনের ক্ষেত্রে এই সরকার সকল সহযোগিতা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি কি এই ঘটনার পরে জুবায়ের পরিবারের পক্ষ থেকে বা তোমার নিজের পক্ষ থেকে কোনো মামলা বা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মামলা করেছিলে কিনা? না, আমি এমন মামলা আমি করিনি। এমন কোনো হুমকি ছিল, ভয় ছিল, এরকম কিছু? যখন আমি গুলি খাই তখন তো এই ফ্যাসিস্ট সরকার ছিল। তো গুলি খাওয়ার পর আমার বাসাতে 2-3 বার করে পুলিশ যায়, গিয়ে আমার খোঁজ খবর নেয়। আবার গ্রামের অনেক প্রভাবশালী কিছু লোক আমার বাসায় অনেক ধরনের কথাবার্তা বলে যে আমার জীবন এখন হুমকির পথে, আমরা এখন এরকম অনেক ক্ষেত্রে হয়। আর তারপর আমাকে অনেকেই বলেছে যে এই ব্যাপারটা নিয়ে মামলা কর তুই। আমি সেক্ষেত্রে আমার কোনো ইচ্ছাই নেই। জুবায়েরের কোনো আগ্রহই নাই, তার সাথে ঘটে যাওয়া এই নিপীড়নের বিচার চাওয়ার কোনো আগ্রহই নাই। তো সেক্ষেত্রে আপনারা যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, এরকম মানবাধিকার বঞ্চিত যারা, আমি বলবো যে ওই সময় শাসক গোষ্ঠী তার এই চোখ হারানোর জন্য দায়ী। তো আপনাদের কি কোনো কর্মকাণ্ড বা কোনো উদ্যোগ আছে কিনা, বা রাষ্ট্রের এক্ষেত্রে কোনো এগিয়ে আসা উচিত কিনা, দায়বোধ বা দায়িত্ববোধ আছে কিনা? আপনার ব্যাখ্যায় কি মনে হয়? এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, কারণ আজকে যে ছাত্র জনতা যেই ফ্যাসিবাদকে উচ্ছেদ, জুবায়েরের কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অনেক। সেটাই বলছি যে ছাত্র জনতা যে ফ্যাসিবাদ উচ্ছেদ করেছে, এবং সেই উচ্ছেদের মধ্যে দিয়ে বাংলাদেশে যে একটি অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়েছে, সেই সরকার বা সেই সরকারের দায়িত্ব এই যারা যে সমস্ত ছাত্র জনতা যারা তাদের অঙ্গহানি হয়েছে, যাদের চোখ নষ্ট হয়েছে, তাদেরকে সমস্ত চিকিৎসার ব্যয় গ্রহণ করা এবং তাদের ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে তাদের সাহায্য করা। সেক্ষেত্রে জুবায়েরের জন্য আপনার পরামর্শ কি, বা রাষ্ট্রের? আমার মনে হয় যে জুবায়ের যদি মামলা করতে ইচ্ছুক হয়, তাহলে বেশ কিছু আইনি সহায়তা দেওয়ার মতো মানবাধিকার সংগঠন আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করে দিতে পারি। কারণ একটা কথা হলো, অধিকার আইনি সহায়তা দেয় না। সুতরাং আমরা সেটা করতে পারি, যারা আইনি সহায়তা দেয় যে সমস্ত সংগঠন, মানবাধিকার সংগঠন, তাদের সাথে আমরা যোগাযোগ করাইতে পারি। তবে একটা জিনিস সত্যি, সেটা হলো যে মানে একটা জিনিস বলা যায় যে এই ঘটনায় রাষ্ট্রেরই উচিত নিজের বাদী হয়ে এই মামলাগুলি করা। সেক্ষেত্রে জুবায়ের কিন্তু আরেকটি তথ্য দিয়েছেন যে তার বাবাও কিন্তু এই অপরাজনীতির শিকার হয়ে খুন হয়েছেন। তার জুবায়েরের বয়স, আমাদের বাংলাদেশের রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন যে আন্তর্দলীয় কন্দল,
বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে যে হানাহানির এই কালচারটা আছেই, এবং তার মধ্যে দিয়ে অনেক মানুষই তাদের জীবন দিতে হয়েছে অনেক মানুষকে, এবং সেটাই হয়তো একটা বলি জুবাইরের পিতা। এবং আজকে আমরা এলাম ভাই স্টুডিওতে জুবাইরকে পেলাম, এক চোখ হারিয়ে ফিরে আসা এক কিশোর। কিন্তু এই জুলাই বিপ্লবে আমি বলবো যে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে অজস্র শিক্ষার্থী নিহত হয়েছে। এটাকে কি আপনি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এটা কি গণহত্যা বলা যায় কিনা, যে ওই সময়ের ফ্যাসিবাদী সরকার সাধারণ শিক্ষার্থীদের উপরে গণহত্যা চালিয়েছে কিনা, এটা গণহত্যার কোন পর্যায়ে পড়ে? যে গণহত্যা বলতে যে একটা কমিউনিটিকে নিশ্চিহ্ন করার জন্য যদি কোনো অভিযান চালানো হয়, হত্যা করা হয়, সেটাকে গণহত্যা বলা হয়। ছাত্র জনতা এরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ফুঁসে উঠেছিল, এটা একটা কমিউনিটি যারা এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে চেয়েছিল। আরেকটা ব্যাখ্যা এসছে যে ম্যাসাকার বলা যায় এটাকে। তো আপনার গণহত্যা ম্যাসাকার দুইটা টার্মই আপনি ব্যবহার করতে পারেন। তবে এটা আপনার আন্তর্জাতিক আইন আপনি যেটাই বলেন না কেন, আমাদের দেশের মানুষ কিন্তু এটা গণহত্যা হিসাবেই চিহ্নিত করেছে। আর বাংলাদেশের মানুষ যেটা চিহ্নিত করেছে সেটাই আমরা ধারণ করি, এটা গণহত্যাই। জুবাইর, আপনি তো শুনলেন যে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, সেক্ষেত্রে আপনি বলেছেন যে নানান ধরনের হুমকি ধামকি ছিল, কিন্তু ওই ফ্যাসিস্ট বা ওই সরকারের তো এখন কেউ নাই, তাহলে এখন কেন আপনি আইনের আশ্রয়ে যেতে চাচ্ছেন না, বা যেতে চাচ্ছেন কোনো সঠিক পথ পাচ্ছেন না বা পরামর্শক পাচ্ছেন না, এরকম কিছু আছে কিনা? এরকম কোনো ইচ্ছা নেই এখনো, কারণ আমার যে ক্ষতি হয়েছে সেটা তো আর কোনোদিনও কামব্যাক করতে পারবে না। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশের আইন, এখন ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমি চাচ্ছি এখনকার পর থেকে যারা অন্যের শিকার হবে কিংবা হয়, আমি চাচ্ছি যে তারা ন্যায় বিচারটা পাক। কিন্তু আমার এই চোখে যে যারা ক্ষতি করেছে, আমি এটার বিচারগুলো চাচ্ছিও না। কারণ কি ন্যায় বিচার? এখন তো একটি মানে বিপ্লবী সরকার, আপনাদের আন্দোলনের ফসল, আপনারা আন্দোলন করে আপনাদের পছন্দের একটি সরকার বসিয়েছেন। এই সরকার তো মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, নিশ্চিত করবে, জনগণের সব ধরনের চাওয়া পাওয়াকে তারা মূল্যায়ন করবে। এখনও আপনি কেন চাচ্ছেন না? কিসের ভয়? আপনার কাছে কি মনে হয় কি আপনি এখনও না পাওয়ার সম্ভাবনা দেখেন কেন? যখন আমার গুলিটা লাগে, আমি তখন আমার একটাই ছিল যে হাসিনা যদি পদত্যাগ করে, আমার ভিতর থেকে কোনো আফসোস থাকবে না। আমার যদি একটা পা কিংবা আমি যদি শহীদও হই, আমার কোনো আফসোস থাকবে না, কারণ ওনারা আমার ভাইয়ের মতো অনেককে খুন করেছে, আবার আমার চোখের এরকম ক্ষতি করেছে। আমি সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার বিচারটা আমি পেয়ে গেছি। আচ্ছা, কিন্তু জীবন নিয়ে পরিকল্পনা কি? জীবন নিয়ে পরিকল্পনা বলতে আমি ছোট থেকেই ভাবতাম যে আমার আম্মা একজন যোদ্ধা, তিনি আমার 3টা বোনকে পড়াশোনা করেছে, ইভেন আমাকেও এখনো অনেক স্ট্রাগল করে আমাদের একটা ছোট ফার্ম আছে, ওইটাতে আমি আর আম্মা কাজ করেই এখন পর্যায়ে আসা। তো আমার চিন্তা ভাবনা, আমি যদি বেঁচে থাকি একদিনের জন্য হলেও আমি আম্মা আমার আপুদের একটু সুখে দেখতে চাই, তারা যেন ভালো থাকে। আমার এইটাই সবচেয়ে বড় ইচ্ছা ভিতর থেকে। এখন যখন আপনি মাঝে মাঝে একা বসে থাকেন বা মধ্যরাতে যখন ঘুম ভেঙে যায়, নিজের একটা চোখ হারিয়ে ফেলছেন, এটা কি কষ্ট হয়, কষ্ট দেয়? তখন কি চিন্তাটা মাথায় আসে? 1 মাস এই চিন্তার জন্য আমি ঘুমাইতে পারি নাই, যে আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলা, যে আমার ছোট থাকতে বাবা ছিল না, এখন আমি একমাত্র মায়ের ভরসা, আমি সেক্ষেত্রে আমি একটা চোখ হারাইলাম। এইটা নিয়ে অনেক ভাবি, অনেক কষ্ট হয়। পরে আবার এক পর্যায়ে যে মনে হয় যে যা হবার পাক তো আল্লাহ দিছে, আমাদের ভাগ্যে ছিল, হয়েছে। এখন এইটা নিয়ে আমাকে বাঁচতে হবে,
এইটা নিয়েই সামনে আগাতে হবে। হয়তো যুদ্ধটা আমার অনেকটা কঠিন হয়ে গেছে, কিন্তু আমার এইটা নিয়ে ওই যুদ্ধতে আমার জয় লাভ করতে হবে এবং আমার ফ্যামিলিকে একটা সুখের পরিবার দিতে হবে। পড়াশোনাটা কি চালিয়ে যেতে চান? হ্যাঁ, আমি অবশ্যই পড়াশোনাটা করতে চাই। আমি আবার নিজের যোগ্যতায় কিছু দেশকে এবং আমার আম্মাকে দিতে চাই। জুবায়েরের শেষ দিকের কথাগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন এবং দর্শকও হয়তো আপ্লুত হয়ে যাবে তার কথাটা শুনলে। তার চোখের বিনিময়ে সে কিছুই চায় না, শুধু তার মায়ের মুখে হাসি ফুটুক, এটাই তার প্রত্যাশা, এবং দেশের সকল মানুষ ভালো থাকুক, এটাই প্রত্যাশা। জুবায়ের তো আপনার সন্তানের বয়সী হবে, এরকম অজস্র জুবায়ের রয়েছে। এই জুবায়েরের জন্য আপনার আসলে সান্ত্বনার বাণী কি, বা তাকে কিভাবে স্বপ্ন দেখাবেন? এটা দারুণ দারুণ সাহসী যুবক। আমি আমার জীবনে, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি 90 দশকে, কিন্তু এদের মতো এত সাহসী যুবক, এত সাহসী কিশোর, এত সাহসী শিশু আমি কোনোদিন দেখিনি। এবং এদের জন্য আমাদের বলার কিছু নেই। আমরা ভাবি, আমি যতবারই দেখি এই ভিডিওগুলি ততবারই মনে হয় যে এরা এই দেশটাকে, এই দেশটা তাদের মায়ের মতো, এই দেশটাকে তারা কত ভালোবেসেছিল, এবং এই কারণেই তারা তাদের নিজের জীবনকে তারা উৎসর্গ করেছে। অনেকে এই জুবাইয়ের মতো একটা চোখ তাদের নষ্ট হয়ে গেছে, অনেকে 2 চোখও নষ্ট হয়ে গেছে। এটা সাংঘাতিক জিনিস। এবং আমার মনে হয় বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পরে এই 53-54 বছর বয়সে এত বড় সাহসী যুবক যুবতীর দল আর আসে নাই। আমি তাদের শুভকামনা জানাই, এবং আমার মনে হয় যে আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর সুষ্ঠু ভবিষ্যৎ নির্মাণে এরা একটা দারুণ ভূমিকা রাখবে। আর কোনো অন্যায়, আর কোনো অবিচার এদের সামনে আর সংগৃহীত হবে বলে আমার মনে হয় না। জি, ধন্যবাদ ইলান ভাই। জুবায়ের, আজকে দর্শকদের উদ্দেশ্যে যারা এই আপনার মতো এই 5 আগস্ট যে বিপ্লবে আপনারা জয়ী হলেন, সেই আন্দোলন ছিল 36 দিনের আন্দোলন। আপনারা 36 জুলাই পর্যন্ত গণনা করেছেন। এই আন্দোলনে আপনি চোখ হারিয়েছেন, অনেকে জীবন হারিয়েছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধর মতো অজস্র আপনার বন্ধু বা আপনার বয়সী অনেকেই প্রাণ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেক মা তার সন্তান হারিয়েছেন, অনেক বাবা তার একমাত্র সন্তানকে হারিয়েছেন। আপনার আসলে আগামী দিনের নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনি আপনার এক চোখের আলো নিভিয়ে দিয়েছেন, আপনার কোনো চাওয়া নেই। তারপরেও কিছু চাওয়া থাকে, আপনার চাওয়াটা কি আসলে? দেশের প্রতি, দেশের সরকারের প্রতি চাওয়া আমার একটাই, সবাই যেন, সব পেশার মানুষই যেন তার অধিকার নিয়ে কথা বলতে পারে। কারণ যখন ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা কেউ নিজের অধিকারটাও আমরা বলতে পারতাম না মন খুলে। আমি চাই সব পেশার মানুষ অধিকার নিয়ে কথা বলুক, আমরা সবাই ঐক্য থাকি। সুপ্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি হয়তো জুবায়েরের একটি চোখের আলো নিভে গিয়ে কোটি চোখের আলো জ্বলবে, এবং নতুন যে বাংলাদেশ, সেখানে সকল মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত হবে, এবং কাঙ্ক্ষিত স্বাধীনতার যে সুখ, সেই সুখ ফিরে আসবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। ধন্যবাদ জুবায়ের হাসান জিহাদ, ধন্যবাদ এস.এম. নাসিরউদ্দিন এলান, আপনাদের দুজনকেই। জুবায়েরের মতো লাখো তরুণের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে হয়তো জুবায়ের একটি চোখ হারিয়েছে, কোটি চোখের স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন পূরণ হবে, হয়তো আগামীর যে নতুন এক বাংলাদেশ হবে, সেখানে সকল মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত হবে এবং স্বাধীনতার সঠিক সুখ আমরা পাব। সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।